এক বৃষ্টিভেজা রাতে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার একটি ছোট্ট গ্রামে শালিনী নামে এক যুবতী এক অচেনা যুবককে আশ্রয় দিয়েছিল। সেই রাতের সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে তা সে কল্পনাও করেনি। এক কাঁপতে থাকা যুবক, একাকী শালিনী এবং একটি দরজা যার হৃদয় থেকে খোলা হয়েছিল, এই ঘটনার পেছনে যে গল্প তৈরি হলো তা কোনো ঝড়ের থেকে কম ছিল না। যাকে সে আশ্রয় দিয়েছিল সে কি কেবল একজন পথিক ছিল, নাকি তার জীবনকে বদলে দেওয়ার জন্যই এসেছিল? সেই রাতের পর থেকে কিছুই আর আগের মতো ছিল না, না শালিনী, না সেই যুবক অর্জুন। এটি ছিল এক ঠান্ডা বৃষ্টিময় রাত। রাতের নিস্তব্ধতায় চারদিক অন্ধকারে ডুবে গিয়েছিল। শালিনীর ছোট্ট বাড়ির জানালা দিয়ে ঠান্ডা বাতাসের সাথে হালকা বৃষ্টির ফোঁটা ঠুকছিল। ঘরের এক কোণে একটি ছোট বাতি জ্বলছিল। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠতেই জানালাটি এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল। শালিনী ঘুম থেকে জেগে উঠল। এক মুহূর্তের জন্য ভয় পেয়ে সে বিছানা থেকে উঠে জানালার দিকে গেল। বাইরে তাকিয়ে সে অবাক হয়ে গেল। বৃষ্টির মধ্যে তার বাড়ির দরজার কাছে এক যুবক ভেজা অবস্থায় কাঁপতে কাঁপতে বসেছিল। তার শরীরে একটি পুরনো কম্বল জড়ানো ছিল এবং তার চোখে ভয়ের পরিবর্তে ঠান্ডার সাথে লড়াই করার এক নীরব প্রচেষ্টা ছিল। শালিনী কিছুক্ষণ তাকে দেখল, তারপর বেশি কিছু না ভেবে দরজা খুলে দিল। কে তুমি? শালিনী আস্তে জিজ্ঞাসা করল। মাথা নিচু করে যুবকটি বলল, আমি অর্জুন, ক্ষমা করবেন, আমি রাস্তায় ছিলাম। আমার বাইকের টায়ার পাংচার হয়ে গেছে আর এত রাতে কোনো সাহায্য পাইনি। আমাকে শুধু এক রাত কাটাতে হবে। চাইলে আমি বারান্দায় শুয়ে থাকব, শুধু একটু কাঠ বা কম্বল দিন। শালিনী কয়েক মুহূর্ত চুপ থাকল। তার মনে ভয় জাগলেও অর্জুনের কাঁপতে থাকা অবস্থা দেখে দয়া জেগে উঠল। সে বলল, ঠিক আছে, কিন্তু ভিতরে আসবে না, আমি কাঠ আর কম্বল দিচ্ছি। অর্জুন মাথা নাড়ল, তার চোখে স্বস্তির ছোঁয়া দেখা গেল। শালিনী ভিতরে গিয়ে কিছু কাঠের আটি আর একটি পুরনো কম্বল নিয়ে ফিরল। সে সব দরজার কাছে রেখে চুপচাপ দরজা বন্ধ করে দিল। অর্জুন কাঠ জ্বালাল, কিন্তু ঠান্ডা হাওয়ায় তা বেশিক্ষণ জ্বলল না, আর কম্বলটিও বৃষ্টিতে ভিজে গিয়েছিল। রাত তখন প্রায় 10:30। আবার বিদ্যুৎ চমকালো আর শালিনীর ঘুম ভেঙে গেল। অর্জুনের কথা মনে পড়তেই সে ভাবল, এত বৃষ্টিতে ও বাইরে কিভাবে বসে আছে। সাহস করে সে আবার দরজা খুলল। সামনে যে দৃশ্য দেখল তা যায় কারোর হৃদয় কাঁপিয়ে দিতে পারত। অর্জুন এক কোণে জড়সড় হয়ে বসেছিল, শরীর ভিজে গিয়েছিল, দাঁতে দাঁত লাগছিল আর মুখ নীল হয়ে গিয়েছিল। শালিনীর মন ভরে গেল। সে তৎক্ষণাৎ বলল, ভিতরে এসো। অর্জুন কিছু বলতে গেল, কিন্তু শালিনী আবার বলল, ভয় পেও না, এখন আমার ভরসা হয়েছে, ভিতরে এসো, নইলে অসুস্থ হয়ে যাবে। অর্জুন কয়েক সেকেন্ড ভেবে ধীরে ধীরে কাঁপতে কাঁপতে ভিতরে এলো। শালিনী তাকে একটি শুকনো কাপড় আর একটি পুরনো সোয়েটার দিল। এগুলো আমার স্বামীর ছিল, তিনি এখন এখানে নেই, বদলে নাও, নইলে ঠান্ডা লেগে যাবে। অর্জুন কাপড় বদলে বেরিয়ে এলো। শালিনী একটি চৌকির দিকে ইশারা করে বলল, ওখানে শুয়ে পড়ো, আর সকাল হলেই চলে যেও। অর্জুন চৌকিটি দেখল। কিছুক্ষণ আগে এই চৌকিতেই শালিনী শুয়েছিল। সে বলল, না না, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি অন্য কোণে বসে থাকব। কিন্তু শালিনী স্পষ্ট করে বলল, ঘরে আর কোনো বিছানা নেই, ঠান্ডায় বসে থাকলে অসুস্থ হবে, এই চৌকিতে শুয়ে পড়ো, আমি চেয়ারে বসব। অর্জুন আর কিছু বলল না। সে চুপচাপ চৌকিতে শুয়ে পড়ল, আর তার ঠোঁটে প্রথমবারের মতো হালকা হাসি দেখা গেল। শালিনী ভিতরে গিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়ে এলো। অর্জুন অবাক হয়ে বলল, আপনি নিজেই বলেছিলেন ভয় পাচ্ছেন, তবুও আমার জন্য এত কিছু করছেন। শালিনীর চোখে একটু জল চিকচিক করল। কখনো কখনো একা থাকলে ভয় কমে যায়, মানুষের কষ্ট বেশি বড় মনে হয়। চায়ের উষ্ণতা আর মানুষের এই সম্পর্ক এখান থেকেই শুরু হলো। প্রতিটি চুমুকের সাথে ঠান্ডা রাত যেন নরম হয়ে গেল, আর শালিনী ও অর্জুনের মধ্যে না বলা কথাগুলো গলে যেতে লাগল। শালিনী ধীরে ধীরে জিজ্ঞেস করল, এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? অর্জুন একটি লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, দিদির বাড়ি থেকে বাইক নিয়ে ফিরছিলাম। ভগ্নিপতি বলেছিলেন বাইক দাঁড়িয়ে থাকলে নষ্ট হয়ে যাবে। রাস্তায় টায়ার পাংচার হয়ে গেল, আর আমার কাছে টাকাও শেষ হয়ে গিয়েছিল। শালিনী মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, তোমার মা বাবা কোথায়? অর্জুনের চোখ ভারী হয়ে গেল। ঝাড়খণ্ডের এক গ্রামে আছেন, জঙ্গলে ভেষজ বিক্রি করে সংসার চালান। আমিও তাই করতাম, কিন্তু পড়াশোনা শেষ করে অন্য কিছু করতে চাই, কিছু বড়, কিছু আলাদা। শালিনী হাসল, স্বপ্ন দেখা ভালো। অর্জুন তার চোখের দিকে তাকিয়ে বলল, আর আপনি কেন এই বাড়িতে একা থাকেন? শালিনীর মুখ শক্ত হয়ে গেল,
তারপর চোখ নামিয়ে বলল, এই বাড়ি একসময় আমার ঠাকুমার ছিল, এখন শুধু আমার স্মৃতি। আমার বিয়ে হয়েছিল, কিন্তু যাকে বিয়ে করেছিলাম সে কয়েক বছর পর আমাকে ছেড়ে অন্য কারো সাথে চলে গেল। অর্জুন চুপ করে গেল। কয়েক মুহূর্তের নীরবতার পর শালিনী বলল, এখন আমি একটি স্কুলে পড়াই। বাচ্চাদের নিষ্পাপতা আমাকে বাঁচিয়ে রেখেছে। তার কথায় দৃঢ়তা ছিল, কিন্তু শব্দের আড়ালে একাকিত্ব লুকিয়েছিল। অর্জুন বলল, আপনি খুব সাহসী। শালিনী হালকা হেসে বলল, সাহস তখনই করতে হয় যখন আর কোনো রাস্তা থাকে না। রাতের ঠান্ডা আর ভিতরের কথা একই প্রভাব ফেলছিল। অর্জুন চৌকির একপাশে বসে বলল, যদি আপনার ঠান্ডা লাগে তবে আপনিও এই চৌকিতে বসতে পারেন, আমি দূরে থাকব। শালিনী প্রথমে কিছু বলল না, তার আঙুল কাঁপছিল। কিছুক্ষণ পর সে বলল, ঠিক আছে, শুধু ঠান্ডা থেকে বাঁচতে। দুজনে চৌকির দুই কোণে বসল, আর তারপর যে কথা শুরু হলো তা থামল না। অর্জুন তার মা বাবার সংগ্রাম, বোনের বিয়ে, আর কিভাবে তার কাছে মাত্র 50 টাকা ছিল যা পেট্রোলে খরচ হয়ে গিয়েছিল সব বলল। শালিনী জানালো কিভাবে একা থাকতে থাকতে সে নিজের জগৎ সাজিয়েছে, আর কিভাবে সম্পর্কের অভাব অভ্যাসে পরিণত হয়েছে। সেই রাতে দুই অচেনা মানুষ একে অপরকে কিছুই দেয়নি, কিন্তু সব কথা বলে দিয়েছিল। সকালের প্রথম আলো জানালায় পড়তেই শালিনী উঠে গিয়ে অর্জুনের জন্য চা বানিয়ে আনল। অর্জুন চা নিতে নিতে বলল, এখন আমাকে যেতে হবে, কেউ দেখলে আপনার সম্পর্কে ভুল ধারণা হবে। শালিনী হেসে বলল, এত সকালে কোথায় যাবে? পাংচারের দোকান তো এখনো খোলেনি। অর্জুন আরও কিছুক্ষণ থাকল। কথা বলতে বলতে সময় কেটে গেল। দিনের আলো বাড়তেই দোকানপাট খুলল। অর্জুন উঠে দরজার দিকে গেল, কিন্তু এক মুহূর্ত থেমে শালিনীর দিকে তাকালো। আপনি কি আরেকটা সাহায্য করতে পারেন? অর্জুন জিজ্ঞেস করল। শালিনী অবাক হয়ে বলল, বলো। 50 টাকা লাগবে পাংচর ঠিক করাতে, ফিরে এসে দিয়ে দেব। শালিনী হেসে ভিতর থেকে 50 টাকা এনে তার হাতে দিল। এটাও কি জিজ্ঞেস করার মতো? তার কণ্ঠস্বর ছিল কোমল। অর্জুন কৃতজ্ঞতার সাথে বলল, আমি ফিরে আসব, টাকা দিতে নয়, কিছু মুহূর্ত চুরি করতে। শালিনী শুধু হাসল, কিন্তু তার চোখ অনেক কিছু বলে দিল। 2-3 দিন পর অর্জুন গ্রামে ফিরল। তার মা বাবা চিন্তায় ছিলেন। সে সব খুলে বলল, বাইক, বৃষ্টি আর শালিনীর বাড়ির গল্প। তার মা বললেন, বাবা, পৃথিবীতে সবাই খারাপ নয়, কিন্তু চোখ বন্ধ করে ভরসাও করা যায় না, বিচক্ষণ হও। অর্জুন মাথা নাড়ল, কিন্তু তার মনে শালিনীর হাসি, কথা আর চোখের শান্ত উজ্জ্বলতা বারবার ফিরে আসছিল। চতুর্থ দিন সন্ধ্যায় সে 50 টাকা পকেটে নিয়ে শালিনীর বাড়ির দিকে রওনা দিল। দরজায় কড়া নাড়তেই শালিনীর চেনা কণ্ঠ শোনা গেল। কে? আমি, যে সেই রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। দরজা খুলল, আর শালিনীর হাসি সামনে ছিল। এসেছ? সে আসতে বলল। অর্জুন 50 টাকা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন আপনার আমানত। শালিনী টাকা নিয়ে তাকিয়ে থাকল, তারপর বলল, এত তাড়াতাড়ি ফিরে এলে? ভেবেছিলাম ভুলে যাবে। অর্জুন হেসে বলল, ভুলে গেলে নিজেকেই হারিয়ে ফেলতাম। শালিনী কিছু বলল না, কিন্তু তার চোখে শব্দের প্রয়োজন ছিল না। অর্জুন বলল, যদি অনুমতি দেন, আজ রাতে আমি এখানে থাকতে চাই। এবার ঠান্ডার জন্য নয়, শুধু সময় কাটাতে। শালিনী দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ল। সেই রাতে কোনো মেঘ গর্জন করল না, কিন্তু দুটির হৃদয়ের মধ্যে একটি সম্পর্ক তৈরি হল, যার শব্দ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। এরপর অর্জুনের আসা যাওয়া অভ্যাসে পরিণত হল। সে যখনই সময় পেত শালিনীর কাছে চলে যেত। এখন শালিনী আর শালিনী ছিল না, সে ছিল সঙ্গীতা, অর্জুনের জীবনে একজন সঙ্গীর মতো। তারা একসাথে চা খেত, ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। পুরনো দুঃখ, অসম্পূর্ণ স্বপ্ন আর নতুন আশার মধ্যে তাদের সম্পর্ক গড়ে উঠল। সঙ্গীতার হাসি এখন আগের মতো ভারী ছিল না, তাতে মিষ্টতা ফুটে উঠত। 6 মাস কেটে গেল। অর্জুনের আসা যাওয়া আর লুকানো ছিল না। একদিন এক মহিলা সকালে সঙ্গীতার বাড়ি থেকে অর্জুনকে বের হতে দেখে ফেলল। গ্রামে কথা ছড়িয়ে পড়ল। লোকে বলতে লাগল, ওই মহিলা একা, আর ছেলেটি বারবার যায়, নিশ্চয়ই কিছু আছে। এই কথা অর্জুনের কানে পৌঁছালো। সে জানত, চুপ থাকলে সঙ্গীতা সমাজের কথায় ভেঙে পড়বে। সেই সন্ধ্যায় সে সঙ্গীতার কাছে গেল, চোখে এক নতুন সংকল্প নিয়ে। সঙ্গীতা, সে বলল, এই গুজব বন্ধ করতে হবে। আমরা কেন একে অপরকে একটি নাম দিই না, বিয়ের নাম? সঙ্গীতা চুপ থাকল, তার চোখে জল এলো। সে বলল, তোমার মা বাবা কি আমাকে মেনে নেবে? আমি তোমার চেয়ে বড়, তালাকপ্রাপ্ত আর একা। অর্জুন তার হাত ধরে বলল, আমি তাদের সব বলেছি, তারা বলেছেন তুমি খুশি থাকলে আমরাও খুশি। সঙ্গীতার চোখ থেকে জল পড়ল, কিন্তু এবার তা শান্তির ছিল।
কয়েক সপ্তাহ পর গ্রামে ফুলের সুবাস আর ঢোলের শব্দ ছড়িয়ে পড়ল। সঙ্গীতা আর অর্জুনের বিয়ের প্রস্তুতি চলছিল। কোনো রাজকীয় আয়োজন ছিল না, কিন্তু সরলতায় তাদের সম্পর্কের গভীরতা ফুটে উঠল। অর্জুনের মা বাবা এলেন, তাদের চোখে ইতস্তত থাকলেও সঙ্গীতার আপনতা দেখে তারা হাসলেন। বিয়ের দিন মন্দিরে দুজনে হাত ধরে বসল। হালকা বৃষ্টির মধ্যে পুরোহিত সপ্তপদী মন্ত্র পড়লেন। অর্জুন চোখ বন্ধ করে সেই রাতের কথা ভাবল, যখন সঙ্গীতা তাকে কম্বল দিয়েছিল। আজ সে তাকে সারা জীবনের আশ্রয় দিল। বিয়ের পর গ্রামে ফিরে এলেও কিছু লোক ফিসফিস করছিল। অর্জুন সবার সামনে বলল, যিনি বৃষ্টিতে আমাকে ঠান্ডা থেকে বাঁচিয়েছিলেন, আমি তাকে এখন একাকিত্ব থেকে বাঁচাবো। যদি আমাদের সম্পর্কে কারো সমস্যা থাকে, তবে ভাবুন সমস্যাটা আমাদের নাকি আপনার চিন্তায়। তার কথায় নীরবতা ছড়ালো। তারপর হাততালির শব্দ উঠল। অর্জুন আর সঙ্গীতা একটি ছোট বাড়ি নিয়ে স্কুলের কাছে নতুন জীবন শুরু করল। কয়েক বছর পর সঙ্গীতা একটি ছেলের জন্ম দিল, যে তাদের জীবনকে সম্পূর্ণ করল। আজ অর্জুন আর সঙ্গীতা একটি শান্ত, সাধারণ কিন্তু আত্মসম্মানে ভরা জীবন কাটাচ্ছে। যদি সেই রাতে দরজাটি না খুলত, তবে হয়তো জীবনের সব জানালা বন্ধ হয়ে যেত। এক অচেনা মানুষের সাহায্যে শুরু হওয়া গল্পটি আজ একটি পরিবারের হাসি হয়ে উঠেছে। এই গল্প শুধু সম্পর্কের নয়, একটি চিন্তা ভাবনার, যা শেখায় মানুষের মূল্য বয়স, পরিস্থিতি বা সমাজ দ্বারা নির্ধারিত হয় না, বরং করুণা, বিচক্ষণতা আর মানবিকতা দ্বারা। এখন প্রশ্ন আপনার জন্য, যদি কোনো অচেনা মানুষ আপনার দরজায় কড়া নাড়ে, তবে কি আপনি দরজা খোলার সাহস করবেন? আপনার জীবনে এমন মুহূর্ত এলে কি করবেন? অর্জুন আর সঙ্গীতার সিদ্ধান্ত কি মানবিকতার উদাহরণ, নাকি আজকের যুগে এটি ঝুঁকিপূর্ণ? আপনার মতামত কমেন্টে লিখুন।